আমি দেখি কবি শক্তি চট্টোপাধ্যায়। গাছগুলো তুলে আনো, বাগানে বসাও। আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্যে ওই সবুজের ভীষণ দরকার। বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যাইনি, বহুদিন শহরেই আছি। শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। তাই বলি গাছ তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি। চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান। গাছ আনো, বাগানে বসাও, আমি দেখি। আশা করি তোমাদের প্রত্যেকের কাছেই বই আছে। হয়তো দু একজনের কাছে বই নেই, তবে প্রায় বেশিরভাগের কাছে বই আছে। টেক্সট বুকে তোমরা কবি শক্তি চট্টোপাধ্যায়ের সংক্ষিপ্ত জীবনী দেওয়া আছে, দেখবে। আর একটু বেশি ব্যাখ্যা রয়েছে সহায়িকায়। তো তোমাদের কাছে যদি সহায়িকা থাকে, সেখান থেকে কবির জীবনীটা একটু তোমাদের দেখতে হবে। তোমরা দেখো, কারণ কবির আত্মপরিচয় বা কবির ব্যক্তিগত জীবন সম্পর্কে যদি আমাদের কিছুটা হলেও ধারণা থাকে, তাহলে আমরা কবিতাটাকে আরও ভালোভাবে বুঝতে পারব। কারণ কবিতার মধ্যে কবির যে দৃষ্টিভঙ্গি, কবির যে চিন্তাভাবনা, কবির যে আদর্শ প্রকাশিত হয়েছে, তাকে বুঝতে গেলে কবির ব্যক্তিগত জীবনের একটু ধারণা থাকতেই হবে। আসলে ব্যক্তিগত জীবনে কবি কেমন ছিলেন, কি ভাবতেন, কেমনভাবে তিনি তার জীবনটাকে কাটিয়েছিলেন, তার সঙ্গে কিন্তু জড়িয়ে আছে এই কবিতার অর্থের বা বিষয়ের দিকটি। তাই তোমরা কবি পরিচিতি অবশ্যই দেখবে। আমি কবির আত্মপরিচয়ের ঠিক যে অংশটুকু, যতখানি অংশটুকু এই কবিতার জন্য দরকার, সেইটুকু অংশ একটু আলোচনা করে রাখছি। তোমরা এটা একটু শুনে রাখবে, কারণ আগামী দিন যখন আমি এই কবিতাটা বোঝাবো, লাইন ধরে ব্যাখ্যা করব, তখন এই অংশটা, এই আলোচনাটা তোমাদের অনেকটাই কাজে দেবে। কবি শক্তি চট্টোপাধ্যায় জীবনানন্দ পরবর্তীকালের বাংলা সাহিত্যের অন্যতম প্রধান আধুনিক কবি। কবির জন্ম 1933 খ্রিস্টাব্দে দক্ষিণ চব্বিশ পরগনার বহরুতে। দক্ষিণ চব্বিশ পরগনার বহরু মানে গ্রামে। তার মানে গ্রামের সহজ সরল উদার উচ্ছল পরিবেশে কবির শৈশবের দিনগুলো অতিবাহিত হয়েছে। সেই সাথে গ্রামের সবুজের সান্নিধ্যে থেকে খোলা হাওয়ায় কবি বেড়ে উঠেছে। কবির জীবনের প্রথম দিনগুলো কেটেছে এই গ্রামীণ পরিবেশে, সবুজ উদার প্রকৃতির অঙ্গনে। এটা আমাদের মনে রাখতে হবে, কারণ কবির যে হাঁপিয়ে ওঠা, দম বন্ধ করা পরিবেশ থেকে কবির যে বারবার ছুটে পালিয়ে যাওয়া, তার মূলে কবির ছোট থেকে বেড়ে ওঠা পরিবেশটাও বিরাটভাবে কাজ করেছে। কবির শৈশবের কয়েকটা বছর এই গ্রামের বাড়িতে কাটলেও তারপর তার চলে আসা কলকাতার বাগবাজারে মামার বাড়িতে। কলকাতার বাগবাজার তার মানে কলকাতা শহর, যান্ত্রিকতা, দম বন্ধ করা পরিবেশে চলে আসে। কবির হাতের কাজের প্রতি আগ্রহ থাকায় ছোটবেলায় কবি ভর্তি হন কাশিমবাজার পলিটেকনিক স্কুলে। ছাত্রজীবন থেকে কবিতা লেখা শুরু করেন তিনি। অষ্টম শ্রেণীতে পড়ার সময় হরিপদ ঘোষারির প্রভাবে কবি কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। তাহলে কমিউনিস্ট পার্টি, রাজনীতিতে কবির অংশগ্রহণ। তিনি রূপচাঁদ পক্ষী ছদ্মনামে কবিতা লেখা শুরু করেন। স্কুলে পড়াকালীনই শক্তি চট্টোপাধ্যায় নবোদয় নামের একটি হাতে লেখা পত্রিকা বের করেন। স্কুলের পাঠ শেষ করে তিনি বাংলা সাহিত্যে অনার্স নিয়ে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। কিন্তু কমিউনিস্ট আন্দোলনের সক্রিয় সদস্য শক্তি চট্টোপাধ্যায় ছাত্র রাজনীতির কারণে ডিসকলেজিয়েট হন। ফলে কলেজের পাঠ তার শেষ করা হয়নি। পরবর্তীকালে কবি বুদ্ধদেব বসুর প্রেরণায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্যে ভর্তি হলেও কয়েক মাসের মধ্যেই সেখানে
পড়াশোনায় ইতি টানেন। কবির কর্মজীবন সম্পর্কে বলা হয়েছে, কবি প্রথম চাকরি করেন ক্ল্যারিয়ন নামক একটি বিজ্ঞাপন কোম্পানিতে কপিরাইটের কাজে। পরবর্তীকালে তিনি ভারবী প্রকাশনা সংস্থায় যোগ দেন। শক্তি চট্টোপাধ্যায়ের পরিকল্পনাতেই এই প্রকাশনা সংস্থা থেকে শ্রেষ্ঠ কবিতা সিরিজের প্রকাশিত হতে শুরু করে। এই সময় কবির বন্ধু পৃথ্বীশ গঙ্গোপাধ্যায়ের সহযোগিতায় একটি টিউটোরিয়াল হোম খোলেন তিনি। পরবর্তীকালে বিশ্বভারতীতে তিনি অতিথি অধ্যাপক হিসেবে যুক্ত ছিলেন। তিনি বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকায় লেখালেখি করতেন। তারপর সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে পরিচিতি হওয়ার সুবাদে তিনি সুনীল গঙ্গোপাধ্যায়ের কৃত্তিবাস পত্রিকার সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং এই পত্রিকার অন্যতম প্রধান কবিও হয়ে উঠেছিলেন। তারপর ধীরে ধীরে 50-এর দশকের একজন শক্তিশালী ও জনপ্রিয় কবি হিসেবে আত্মপ্রকাশ করেন। কবিতা রচনাই ছিল তার একমাত্র আশ্রয়। স্ফুলিঙ্গ সমাদ্দার নামে তিনি গদ্য চর্চাও করেছেন। 1961 খ্রিস্টাব্দে তিনি কুয়োতলা নামে তাঁর প্রথম উপন্যাসটি লেখেন। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে হে প্রেম, হে নৈশব্দ, ধর্মে আছো, জিরাফেও আছো, ঈশ্বর থাকেন জলে, সোনার মাছি খুন করেছি, প্রভু নষ্ট হয়ে যায়, এগুলো উল্লেখযোগ্য। তার লেখা উল্লেখযোগ্য ছোট গল্প নিরুপমের দুঃখ। এছাড়াও তিনি মেঘদূত, অমর খৈয়াম, গালিব প্রমুখের কবিতা অনুবাদও করেছেন। তাঁর সবথেকে জনপ্রিয় কাব্যগ্রন্থ যেতে পারি কিন্তু কেন যাব, এর জন্য তিনি একাডেমি পুরস্কার লাভ করেছেন। তাহলে এখান থেকে আমরা বুঝব যে কবির প্রথম জীবনের দিকটা গ্রামীণ পরিবেশে কাটলেও পরবর্তীতে তিনি কলকাতায় চলে আসেন। সেখানে তার শিক্ষা, সেখানে তার সাহিত্য চর্চা, সেখানে তার কর্মজীবন শুরু হয়। তাহলে এই কলকাতার পরিবেশে কবি হঠাৎ করে বন্দী হয়ে গেলেন। এই জায়গা থেকে আমাদের কবিতাটাকে বুঝতে হবে। তাহলে পরের দিন এই আমি দেখি কবিতার লাইন ধরে আলোচনা, লাইন ধরে ব্যাখ্যা আমরা প্রত্যেকে বুঝব। তার আগে তোমরা আবার যদি পারো কবিতাটাকে পড়ে রাখো, বুঝে রাখো, আর যদি কোনো প্রশ্ন থাকে মাথায় রাখো, পরে আমাকে প্রশ্নগুলো লিখে পাঠালে আমি চেষ্টা করব সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেওয়ার। মানুষ এখন সভ্য হয়েছে আধুনিক। বিজ্ঞান প্রযুক্তিতে উন্নত শিখরে পৌঁছে গেছে। অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য বাড়ায় গড়ে উঠেছে নিত্য নতুন অট্টালিকা। নির্বিচারে শুরু হয়েছে অরণ্য নিধন। গড়ে উঠেছে নানান অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর কল কারখানা। আর এই শিল্প নগরীতে সবুজ নিশ্চিহ্ন হয়ে গেছে। তার ফলে মাত্রাতিরিক্ত দূষণ। মানুষ হচ্ছে বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত। হাঁপিয়ে উঠেছে মানুষ, দম বন্ধ হয়ে আসছে আমাদের। কবির সাথে আমরাও অনুভব করছি। দাও ফিরে সে অরণ্য, লহয়ে নগর। হ্যাঁ, এই অরণ্যে আমরা থাকতে চাই, এই সবুজের মধ্যে আমরা থাকতে চাই, কিন্তু আজ এই দম বন্ধ করা, হাঁপিয়ে ওঠা এই ইট, কাঠ, পাথরের তথা কংক্রিটের জঞ্জালের মধ্যে আমরা থাকতে চাই না। এই কংক্রিটের জঞ্জাল নাও, ফিরিয়ে দাও সেই প্রাচীন অরণ্য, ফিরিয়ে দাও সেই বৃক্ষকুল বৃক্ষ জগৎকে। এটা আমাদের প্রাণের আকাঙ্ক্ষা, প্রাণের বাসনা। এই বাসনা আমাদের অন্তর থেকে উঠে আসছে। আজ আমরা আবার ফিরে যেতে চাইছি সেই প্রকৃতির করে, যে প্রকৃতি আমাদেরকে লালন পালন করেছিল স্নেহময়ী মায়ের মতো পরম মমতায়। আমাদের জীবন গাছের সঙ্গে গভীরভাবে এক সূত্রে বাঁধা। গাছ থেকে আমরা জীবন সুধা অক্সিজেন পাই। বায়ুর দূষিত উপাদান কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এই গাছ। গাছ থেকে রোগ নিরাময়ের ওষুধ পাই আমরা। জীবের বেঁচে থাকার উৎস হলো গাছ। জীবের বেঁচে থাকার একমাত্র উপাদান হলো গাছ। পৃথিবীর ভারসাম্য রক্ষা করে চলেছে গাছ। তাই সৃষ্টির উষা লগ্নে
প্রথম সে মাথা তুলে আমাদের আসার উপযোগী পরিবেশ গড়ে তুলে দিয়েছিল, আমাদের জন্য সাজিয়ে রেখেছিল স্বাভাবিক স্বচ্ছন্দে বেড়ে ওঠার জন্য সকল রকম সুবিধা পরিবেশ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার বৃক্ষ বন্দনা কবিতায় এই গাছ সম্পর্কে বলেছেন, অন্ধ ভূমি গর্ভ হতে শুনেছিলে সূর্যের আহ্বান, প্রাণের প্রথম জাগরণে তুমি বৃক্ষ আদি প্রাণ। হ্যাঁ, বৃক্ষই হলো আদি প্রাণ, বৃক্ষই হলো সৃষ্টির প্রথমে আসা প্রাণের উৎস। সেই পৃথিবীতে প্রথম এসেছে, কিন্তু সে স্বার্থপর সুবিধাবাদী সুযোগ সন্ধানী হয়ে যায়নি। বৃক্ষ শুধু উদার মনে দুহাত দিয়ে সাজিয়ে দিয়েছে আমাদের প্রাণের বিকাশের সব অনুকূল পরিবেশকে, তৈরি করে দিয়েছে বেঁচে থাকার বেড়ে ওঠার অনুকূল পরিবেশ। কিন্তু আমরাই হয়ে উঠেছি অকৃতজ্ঞ, বেঈমান, অবিবেচক, স্বার্থপর সুবিধাবাদী সুযোগ সন্ধানী হয়ে উঠেছি আমরা মানুষেরা। নিষ্ঠুর হাতে নির্মূল করতে উঠে পড়ে লেগেছি আমাদের প্রাণের উৎসকে। কিন্তু কবি চান গাছের সঙ্গে নিজের সত্তাকে জড়িয়ে রাখতে, আর আর এই মানুষ তথা জীবকুলের সত্তাকে এই গাছ তথা বৃক্ষ, অরণ্য জগৎ, এই বৃক্ষকুলের সঙ্গে একাত্ম করে দিতে। কবি শক্তি চট্টোপাধ্যায় তার ও গাছ আমাকে নাও কবিতায় বলেছেন, ও গাছ আমাকে নাও, মুহূর্তের জন্যে হলেও নাও, তোমার ভিতরে আমি ধীরে বেড়ে ওঠা দেখে আসি। পাথরের মতো স্তব্ধ তুমি নও, সম্প্রীতি রয়েছে, রস রয়েছে, স্নেহ আছে, ভালোবাসা, বিবেচনা আছে। হ্যাঁ, গাছের মধ্যে স্নেহ আছে, ভালোবাসা আছে, বিবেচনা শক্তি আছে, গাছের মধ্যে সম্প্রীতির ডাক আছে। গাছ পাথরের বুকে ফুল ফোটায়, গাছ পাথরের মতো স্তব্ধ হয়ে থাকে না। তাই কবি গাছের সঙ্গে মিশে যেতে চান, গাছের সঙ্গে হারিয়ে যেতে চান, জড়িয়ে যেতে চান। মুহূর্তের জন্য হলেও গাছ যদি কবিকে নেন, তাহলে কবির জীবন শান্তিতে, সমৃদ্ধিতে, ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যাবে। কিন্তু গাছের মধ্যে স্নেহ, ভালোবাসা, বিবেচনা শক্তি থাকতে পারে, বা গাছের মধ্যে স্নেহ, ভালোবাসা, বিবেচনা শক্তি থাকলেও আমরাই আমাদের বিবেক, মনুষ্যত্ব আর বিবেচনা শক্তিকে বিসর্জন দিয়েছি শুধু ক্ষুদ্র স্বার্থের কারণে। উজাড় করে চলেছি আমাদের পরম বন্ধুকে। ভাবতে অবাক লাগে, শুধু আমাদের পরম বন্ধু নয়, আমরা আমাদের পরম বন্ধুকে, আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের ঈশ্বরকে, আমাদের দেবতাকে উজাড় করতে গিয়ে আসলে আমরা তো নিজের হাতে আমাদের ফুসফুসের টুঁটি চেপে ধরেছি। নিজের হাতে আমরা উবড়ে ফেলতে চলেছি, নিজের হাত দিয়ে আমরা উবড়ে ফেলতে চলেছি আমাদের হৃৎপিণ্ডকে। হ্যাঁ, এই বৃক্ষ জগৎকে উৎখাত করা মানেই আমরা আমাদের হৃৎপিণ্ডকেই উৎখাত করছি। আমরা আমাদের প্রাণের সত্তা, প্রাণকেই উৎখাত করতে বসেছি। আমরা সব জানি, সব বুঝি, তাও আমরা এই অবিবেচকের মতো সিদ্ধান্ত নিয়ে চলেছি। স্বার্থপর বড় আমরা, ভয়ঙ্কর স্বার্থপর, ভয়ঙ্কর সুবিধাবাদী, সুযোগ সন্ধান। কবি জীবনানন্দের কথায় আমাদের কারণে অদ্ভুত আঁধার এক এসেছে এই পৃথিবীতে আজ। বাস্তবিকই তাই। আজ সারা পৃথিবী জুড়েই স্বাভাবিকতা হারিয়ে গিয়ে বেড়ে উঠেছে অন্য এক আবহ, অন্য এক পরিবেশ, যে পরিবেশে শুধুই হিংসা, দেশ, লোভ, লালসা, ভোগ বিলাসিতা, নিজেদের আরাম স্বাচ্ছন্দ্যে ডুবিয়ে রাখার এক উগ্র প্রয়াস চলেছে। মানুষ তথা আমরা আর আগের মতো নেই। আমাদের এখন অবস্থা এইরকম। কবি শঙ্খ ঘোষের কথায়, এমনিতে বেশ দিব্যি ভালো, সৌজন্যেও কমতি নেই, তেমন সময় হলেই
দাঁত নখ সব বেরিয়ে আসে। এই দাঁত নখ হলো লোভের, উগ্রতার দাঁত নখ। কতখানি হিংস্র, কতখানি অমানবিক, কতখানি নিষ্ঠুর আমরা হতে পারি। আমরা এই আধুনিক সময় দাঁড়িয়ে, এই একবিংশ শতাব্দীর প্রথমার্ধে দাঁড়িয়ে নির্লজ্জ উগ্রতাকে নগ্ন করে দিয়েছি, উন্মোচিত করে দিয়েছি। হ্যাঁ, আজকের এই পরিস্থিতির জন্য, এই মুহূর্তে আমরা যে পরিস্থিতিতে দাঁড়িয়েছি, এই পরিস্থিতির জন্য কারা দায়ী? আমরাই দায়ী। হ্যাঁ, আমরাই দায়ী। আমরা এই নিষ্ঠুরভাবে আমাদের হত্যা লীলায় মেতে উঠেছি, আমাদের ধ্বংসলীলায় মেতে উঠেছি। আসলে আমরা বৃক্ষকে নয়, গাছকে নয়, অরণ্যকে নয়, আমরা আমাদেরকেই উৎখাত করার জন্য উঠে পড়ে লেগেছি। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমাদের বুঝতে হবে কবি শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতা। আমি দেখি, কবি শক্তি চট্টোপাধ্যায়। আমি দেখি কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কাব্যগ্রন্থের নাম অঙ্গুরি তোর হিরণ্যজল। অঙ্গুরি তোর হিরণ্যজল কাব্যগ্রন্থের প্রকাশ 1980 খ্রিস্টাব্দ। 1980 খ্রিস্টাব্দে প্রকাশিত অঙ্গুরি তোর হিরণ্যজল এই কাব্যগ্রন্থ থেকে শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি এই কবিতা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সিলেবাস তথা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে। এখন আমি লাইন ধরে আলোচনা করছি। আমি দেখি, গাছগুলো তুলে আনো, বাগানে বসাও। কবি গাছগুলোকে তুলে আনতে বলেছেন, তুলে এনে বাগানে বসাতে বলেছেন। কোথা থেকে গাছ তুলে আনবে? এটা তো একটা সাধারণ বুদ্ধির ব্যাপার। যেখানে গাছের প্রাচুর্য, যেখানে গাছের সংখ্যা প্রচুর, যেখানে গাছগুলো একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে কেউ কেউ পিছিয়ে পড়ে মরে যায়, আর কেউ কেউ মাথা তুলে বেঁচে থাকে, তাহলে কোথায় সেই জায়গা? হ্যাঁ, অরণ্য, অরণ্য অঞ্চল, অরণ্য প্রকৃতি। দেখবে অরণ্য অঞ্চলে গাছ এতই যে, গাছগুলোর ঘনত্ব এতই যে এক একটা গাছ আলো পাওয়ার জন্য খুব দ্রুত বাড়তে থাকে, মাথা উঁচু করে সূর্যের আলো নেওয়ার জন্য রীতিমতো প্রতিযোগিতায় নামে। সব গাছ কিন্তু সেই প্রতিযোগিতায় জিততে পারে না। কোনো কোনো গাছকে পিছিয়ে দিয়ে এক একটা গাছ মাথা উঁচু করে ওঠে। তাহলে যেখানে বিপুল গাছের আধিক্য রয়েছে, প্রচুর গাছের আধিক্য রয়েছে, যেখানে অনেক গাছের এই মুহূর্তে প্রয়োজন নাই, সেখান থেকে গাছগুলোকে তুলে আনতে হবে, তুলে আনতে হবে এবং বসাতে হবে কোথায়? না, বাগানে, শহরের বাগানে। শহরে আমরা জানি যে গাছ লাগানোর মতো সবসময় জায়গা থাকে না। তাহলে গাছ কোথায় বসাতে হবে? শহর তো গাছ ছাড়া প্রায় প্রাণহীন হয়ে উঠছে, শুষ্ক হয়ে উঠছে, মৃতপ্রায় হয়ে উঠছে। তাহলে শহরে যেখানে যতটুকু জায়গা আছে সেখানে প্রত্যেককে গাছ লাগানোর জন্য উদ্যোগ নিতে হবে। অনেক সময় বাড়ির সামনে ছোট্ট একটু জায়গা থাকে, সেই জায়গাটাকেও আমরা কিন্তু বাগানে পরিণত করতে পারি গাছ লাগিয়ে। শুধু গাছ লাগালেই হবে না, গাছের পরিচর্যাও করতে হবে। আবার যাদের বাড়ির সামনে জায়গা নেই তারা তো ছাদে ছোট্ট একটা বাগান করতে পারে, গাছ লাগাতে পারে বিভিন্ন ধরনের। তার মানে যার যতখানি সম্ভব, যে যেমনভাবে পারে 2-5টা গাছ দিয়েও কিন্তু বাগান করা যায়। আসলে উদ্যোগ নেওয়াটাই বড় কথা, ইচ্ছেটাই বড় কথা। আমরা অনেক সময় অনীহা করে ফেলে রেখে দিই, আবার গাছ লাগাবো, আবার গাছের পরিচর্যা করব, অনেক সময় যাবে, অনেক হ্যাপা খেয়ে গাছ লাগায়, ও যা গাছ আছে তাতেই চলে যাবে। না, আমরা প্রত্যেকে যদি এইভাবেই ভাবি, আমরা প্রত্যেকে যদি এইভাবে উদাসীন হয়ে থাকি, তাহলে এই প্রকৃতিকে কে রক্ষা করবে? প্রকৃতি কিন্তু আজকে ধ্বংসের মুখে। প্রকৃতি যদি ধ্বংসের মুখে থাকে তাহলে আমরাও ধ্বংসের মুখে। কিন্তু আমরা
আমরা গাছ ছাড়া ভাব নিয়ে চলছি। সবাই ভাবছি অন্যরা গাছ লাগালেই হবে, আমি একা একজন যদি গাছ না লাগাই তাতে কী যায় আসে। আসলে এই নির্বিকার, উদাসীন, দায় চাপিয়ে দেওয়ার মানসিকতাই আমাদের সমাজ সভ্যতার তথা মানব জীবনের ধ্বংসের কারণ হয়ে উঠেছে। তাই কবি বলেছেন, গাছগুলো তুলে আনো, আর দেরি নয়, আর অপেক্ষা নয়, আর বসে থাকা নয়, দোষ চাপানো নয়, গাছগুলোকে তুলে আনতে হবে। একে অপরের উপরে দায় চাপিয়ে নিজের দায়িত্ব ভুলে গেলে চলবে না। গাছগুলো তুলে আনো, বাগানে বসাও, বাগান সবুজময় হয়ে উঠুক। আমার দরকার শুধু গাছ দেখা, আমার মানে কবির, কিন্তু কবি এখানে প্রতিনিধি। কবি বলেছেন, আমার দরকার শুধু গাছ দেখা। সত্যি, গাছ যদি আমরা দেখতে পাই, গাছের দিকে যদি আমরা তাকিয়ে থাকতে পারি, গাছ আমাদের যা দেবে, গাছ আমাদের যা দেয়, তার কোনো পরিপূরক হতে পারে না। তাই কবি বলছেন, আমার দরকার শুধু গাছ দেখা। হ্যাঁ, গাছের দিকে তাকিয়ে থাকো, সবুজের দিকে তাকিয়ে থাকো। সবুজের দিকে তাকিয়ে থাকলেও অনেক মন খারাপ লাগা ভালো হয়ে যায়। অসুস্থ শরীর এই সবুজের সান্নিধ্যে সুস্থ হয়ে যায়। তাই কবি বলেছেন, আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। অর্থাৎ এই গাছ দেখা, সবুজ দেখার মাঝে কবি বিরাম চান না, অনবরত একটানা তিনি এই গাছ বা সবুজ দেখে যেতে চান। সবুজ থেকে তিনি যে সতেজতা পাবেন, যে সজীবতা পাবেন, যে সুস্থতা লাভ করবেন, সেটা গাছ ছাড়া আর অন্য কেউ দিতে পারে না। তাই কবি বলেছেন, গাছের সবুজটুকু শরীরে দরকার। হ্যাঁ, গাছের সবুজটুকু শরীরে দরকার, শরীরের জন্য দরকার। মনের জন্য যেমন দরকার, তেমনি শরীরের জন্য দরকার। কারণ গাছের মধ্যে যে ওষুধ আছে, গাছের মধ্যে যে ওষুধি গুণ আছে, সেই গুণ আরোগ্যের জন্যে খুবই প্রয়োজন। তাই কবি বলেছেন, আরোগ্যের জন্যে ওই সবুজের ভীষণ দরকার। ভীষণ অর্থে এখানে অত্যন্ত, খুব দরকার। আরোগ্যের জন্য মানে সুস্থতার জন্য, মানে রোগ থেকে, ব্যাধি থেকে মুক্তির জন্য গাছের ওই সবুজ খুব দরকার। আমি দেখি কবি শক্তি চট্টোপাধ্যায় সভ্যতার আদিকালে, অর্থাৎ প্রাচীন ভারতে সমাজ সংস্কৃতিতে বৃক্ষ ছিল দেবতার মতো। তোমরা ছোট থেকে বৃক্ষ তথা গাছ রচনা বহুবার পড়েছ। গাছ সম্পর্কে, গাছের গুরুত্ব সম্পর্কে, সমাজ সভ্যতার জন্য গাছের যে ভূমিকা, গাছের যে অবদান, তা সম্পর্কে তোমাদের প্রত্যেকেরই জানা। আমরা সবাই সজাগ, সচেতন। আমরা সবাই জানি গাছ আমাদের জীবনে কতখানি গুরুত্বপূর্ণ। শুধু আজকের নয়, সেই সভ্যতার উষালগ্ন থেকে প্রাচীন পৃথিবীর প্রায় প্রত্যেকটি সমাজের মানুষ তাদের সংস্কৃতির সঙ্গে বৃক্ষকে জড়িয়ে ফেলেছে। বৃক্ষ আমাদের কাছে দেবতার মতো। বৃক্ষ আমাদের ঈশ্বর। ঈশ্বর যদি সৃষ্টিকর্তা হন, তাহলে বৃক্ষই তো আমাদের প্রাণীকুলের প্রাণের সৃষ্টিকর্তা। তাই বৃক্ষ আমাদের কাছে দেবতার মতো পূজ্য। সেই উষা লগ্ন থেকে মানুষ ছিল অরণ্যচারী ছিল মানুষ। অরণ্যের ছায়াতলে বৃক্ষের ফল, ফুল, পাতা, বৃক্ষের বলকলে অর্থাৎ গাছের ছালের উপরে নির্ভর করে মানুষ জীবনযাপন করত। এক কথায় সামগ্রিকভাবে মানুষ নির্ভরশীল ছিল গাছের উপরে, বৃক্ষ জগতের উপরে। বৃক্ষের সঙ্গে মানুষের ছিল আত্মিক বন্ধন, আত্মার বন্ধন, হৃদয়ের বন্ধন, প্রাণের বন্ধন। বৃক্ষ আমাদের দেবতা, বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ আমাদের আপনজন, বৃক্ষই আমাদের আত্মীয়। সেই বৃক্ষের ছায়াতলে স্বাস্থ্যকর পরিবেশে শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীরা পেত
মুক্তির আনন্দ। হ্যাঁ, সেই যে প্রাচীনকালে গুরুগৃহে গুরুর আশ্রমে থেকে শিক্ষা লাভ, শিক্ষা গ্রহণ, আর গুরুর আশ্রয়ে পাঠশালা কিন্তু বৃক্ষের তলায়, অরণ্যের ছায়াতলে। সেখান থেকে যে শিক্ষা লাভ করেছেন শিক্ষার্থীরা, সেই শিক্ষাই প্রকৃত শিক্ষা, আর সেই শিক্ষাই শিক্ষার্থীর বদ্ধ জীবনে মুক্তির আনন্দ এনে দিয়েছে। শিক্ষার্থীকে স্বাবলম্বী হতে শিখিয়েছে, শিক্ষার্থীকে শিক্ষিত হতে শিখেছে, প্রকৃত জ্ঞানের শিক্ষক হয়ে উঠেছে বৃক্ষ তথা অরণ্য। তাই অরণ্য সভ্যতা মানুষকে জীবনের শিক্ষা দিয়েছে, প্রকৃত শিক্ষা দিয়েছে, জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, চিন্তাভাবনা করার, বিচার বিশ্লেষণ করার ক্ষমতা দিয়েছে। আর সেই অরণ্যই আবার আরোগ্যের পথের সন্ধান দিয়েছে। আরোগ্যের পথ অর্থাৎ হয়ে উঠেছে যথার্থ চিকিৎসক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, শ্যামল সুন্দর সৌম্য অরণ্যভূমি, মানবের পুরাতন বাসগৃহ তুমি। তুমি দাও ছায়াখানি, দাও ফুল ফল, দাও বস্ত্র, দাও শয্যা, দাও স্বাধীনতা। নিশিদিন মরমরিয়া কহ কত কথা, অজানা ভাষার মন্ত্র। হ্যাঁ, বৃক্ষ শুধু দিয়েই গেছে, বৃক্ষ শুধু ভরিয়ে গেছে, বৃক্ষ শুধু সাজিয়ে দিয়ে গেছে আমাদের সামনে। অরণ্য উজাড় করে দিয়ে গেছে আমাদের, দুহাত ভরিয়ে দিয়ে গেছে, আমাদের জীবনকে সমৃদ্ধ করে গেছে, পরিপূর্ণ করে গেছে। আমাদের জীবনে, আমাদের সমাজ সভ্যতায়, আমাদের উৎকর্ষের পেছনে এই গাছ তথা বৃক্ষের ভূমিকা অপরিসীম। মানুষের জীবনে গাছ এবং তাদের সবুজ পাতা, সবুজ ডালপালা অর্থাৎ সবুজের ভূমিকা অনস্বীকার্য। পৃথিবীর সৌন্দর্যের বিকাশে গাছেদের ভূমিকা ভীষণভাবে আমাদের স্মরণ করতে হয়, মেনে নিতে হয়। কবি জীবনানন্দ দাশ তাই বলেন, অবিরল মরুভূমি ঘিরে বিচিত্র বৃক্ষের শব্দে স্নিগ্ধ এক দেশ এ পৃথিবী। হ্যাঁ, এই পৃথিবীকে স্নিগ্ধ করেছে বৃক্ষ। এই পৃথিবীতে সুশীতলতা এনেছে, শান্তি এনেছে, স্নিগ্ধতা এনেছে বৃক্ষ। মরুপ্রান্তরকে মরুদ্যানে পরিণত করেছে বৃক্ষ তথা অরণ্য। আজ নয়, সেই সৃষ্টির আদি লগ্ন থেকে, উষা লগ্ন থেকে এই বৃক্ষ পরিপূর্ণ সবুজ প্রকৃতির সাথে মানুষের প্রাণের গভীর সম্পর্ক তৈরি হয়েছিল। বৃক্ষই তো মানুষকে দিয়েছিল এক নিশ্চল প্রশান্তি, দিয়েছিল বেঁচে থাকার আশ্বাস, দিয়েছিল স্বাবলম্বী হওয়ার বার্তা। আমাদের অস্তিত্ব রক্ষার সহায়ক হয়ে উঠেছে বৃক্ষ। গাছেদের সবুজ অংশ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ত্যাগ করে জীবের শ্বাস বায়ুর ভারসাম্য রক্ষা করে। এ তো তোমরা প্রত্যেকেই জানো। ছোট থেকে এই বিষয় সম্পর্কে আমাদের প্রত্যেকেরই জ্ঞান রয়েছে, আর তার জন্যই অস্তিত্ব রক্ষা পায় মানুষসহ সমগ্র জীবকুলের। পুষ্টিদানে গাছের ভূমিকা অপরিসীম। গাছেদের সবুজ অংশই মানুষ এবং অন্যান্য জীবকুল খাদ্য হিসেবে গ্রহণ করে, বা অন্যভাবে বলতে গেলে এই গাছেদের সবুজ অংশ মানুষ এবং অন্যান্য জীবকুলকে অনেকাংশে খাদ্য জুগিয়ে পুষ্টি দান করে। বিনিময়ে কি তারা দাম চায়? না, দাম চায় না। তাদের ফুল দিয়ে যেমন সৌন্দর্যে ভরিয়ে দেয়, ফুলের সুবাস দিয়ে যেমন চারদিককে ভরিয়ে দেয়, তেমনি আকাশ থেকে মেঘ জমিয়ে বৃষ্টি নামায়, জল দেয়। এসবই করে তারা নিঃস্বার্থভাবে। তাই কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর গাছ কেটো না কবিতায় আছে, গাছগুলো সব দাম না নিয়ে ফুল দেয় আর ফল দেয়, আকাশ জুড়ে মেঘ জমিয়ে বৃষ্টি নামায়, জল দেয়। মানব দেহ তথা জীবকুলের দেহের বিকাশ এবং মানসিক বিকাশে
মানুষের মানসিক বিকাশে গাছেদের সবুজ অংশ বিশেষভাবে কার্যকরী ভূমিকা নেয়। দূষণ প্রতিরোধে গাছেদের ভূমিকা তো আমরা জানি। গাছেদের সবুজ অংশ সর্বত্রই দূষণ প্রতিরোধ করে। শহর অঞ্চলে দূষণ কমাতে এবং সবুজের দ্বারা মানুষকে স্নিগ্ধ করতে, মানুষকে শান্তি দিতে গাছ যথেষ্ট গুরুত্বপূর্ণ বা সহায়ক ভূমিকা পালন করে। গাছ আবার আরোগ্যকারী ভূমিকা হিসেবে আমাদের পাশে রয়েছে সর্বক্ষণ। এমন কোনো স্থান নেই যেখানে গাছ একজন আদর্শ সুচিকিৎসকের দায়িত্ব নেয় না। হ্যাঁ, বিশেষ করে শহর অঞ্চলে গাছেদের সবুজ অংশ শরীর এবং মনের অসুখ সারায়। গাছের শ্যামলিমা তথা সবুজের মধ্যে আছে প্রেম, প্রীতি, ভালোবাসার ঠিকানা। গাছের মধ্যে কোনো জিঘাংসা বৃত্তি নেই, অর্থাৎ হত্যা করার প্রবৃত্তি বা ইচ্ছা, জিঘাংসা। এই জিঘাংসা বৃত্তির বদলে, এই আঘাতের পরিবর্তে গাছ কিন্তু আমাদের প্রেম ভালোবাসা দিয়ে আপন করে নেয়। আঘাতের পরিবর্তে তারা প্রত্যাঘাত করে না, বরং জীবজগৎকে অন্তরের সরলতায় আপন করে নেয়। রোদ বৃষ্টিতে, ঝড় জলে, দিন রাত সর্বক্ষণ মাটিকে আশ্রয় করে আঁকড়ে ধরে রেখে মুক্ত আকাশের দিকে উন্নত শির বা মাথা তুলে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে থাকে। সূর্যালোক, জ্যোৎস্না ও মেঘের বাড়ি ধারা গায়ে মেখে নিত্য নতুন ফুল, ফল ও পল্লবে তারা বৈচিত্র্য মণ্ডিত হয়ে বিশ্বজগৎকে নিজেদের অপার সৌন্দর্যে ভরিয়ে দেয়। তাই অরণ্য তথা বৃক্ষকুল বা বৃক্ষ জগতের কাছে আমরা চিরঋণী। আমি দেখি কবি শক্তি চট্টোপাধ্যায়। শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতার প্রাসঙ্গিক আলোচনা আমি গতকাল কিছুটা করেছি। আজকের এই কবিতার লাইন ধরে ব্যাখ্যা, লাইন ধরে পুঙ্খানুপুঙ্খ আলোচনা শুরু হবে। এই কবিতা বোঝার জন্য যতটুকু আলোচনা প্রয়োজন ছিল গতকাল আমি তা করে দিয়েছি। ওই আলোচনার কিছু জায়গা, কিছু বিষয় আজকের লাইন আলোচনা করতে গিয়ে প্রাসঙ্গিকভাবে চলে আসবে। যেটা তোমরা গতদিন বুঝে নিয়েছো, সেটাই আজকের কোনো কোনো জায়গায় তোমাদের আলোচনা বুঝতে গিয়ে দরকার হবে। কবিতার নাম আমি দেখি, কবি শক্তি চট্টোপাধ্যায়। শক্তি চট্টোপাধ্যায় তার এই কবিতার নাম আমি দেখি করেছেন। কবিতার শিরোনাম দিয়েছেন আমি দেখি। আমি মানে কবি নিজে। কবি নিজে দেখছেন, কবি নিজে দেখতে চান, কবি নিজে উপলব্ধি করেছেন, কবি নিজে উপলব্ধি করতে চান। আমি দেখি তার মানে ব্যক্তিগত ভালো লাগার উপর নির্ভর করে কবি তার কবিতার নামকরণ করেছেন আমি দেখি। আমি শব্দ উত্তম পুরুষ আর এক বচন। তো আমি এই কথাটিকে কবি উত্তম পুরুষ এক বচনের ব্যবহার করে নিজের উপভোগের, নিজের দেখার, নিজের উপলব্ধি করার ক্ষেত্রকে স্পষ্ট করে দিয়েছেন। কিন্তু আমি দেখি বলতে কবি নিজে দেখতে চাইলেও কবি এখানে প্রতিনিধি মাত্র। কবি কাদের প্রতিনিধি? কবি আমাদেরই প্রতিনিধি। কবি মানুষের প্রতিনিধি, যে মানুষ আজ হাঁপিয়ে উঠেছে, যে মানুষ আজ দম বন্ধ করা পরিবেশে অর্ধমৃত হয়ে গেছে। আমরা আজ প্রাণ ভরে শ্বাস নিতে পারছি না, আমরা আজ বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি না। আমাদের নিঃশ্বাস নিতে গিয়ে কষ্ট হচ্ছে, আমাদের নিঃশ্বাস নিতে গিয়ে দম বন্ধ হয়ে আসছে। আজ আমাদের চারদিকের যে পরিবেশ, যে নাগরিক জীবনের রুক্ষ সূক্ষ্ম পরিবেশ, দম বন্ধ করা এক বিষাদময় দূষিত পরিবেশ, এই পরিবেশে আজ আমরা বন্দী হয়ে ধুঁকছি। এখানে যেন স্বপ্ন নেই আমাদের, আমরা যেন কীটে পরিণত হয়েছি। কীট
পোকায় পরিণত হয়েছে। আমাদের এই যন্ত্রণা, আমাদের এই কষ্ট, আমাদের এই অবসাদ, আমাদের এই মানসিক ও শারীরিক বিপর্যয়কে কবি আমাদের প্রতিনিধি হিসেবে গভীরভাবে উপলব্ধি করেছেন, মর্ম দিয়ে তিনি অনুভব করেছেন। তাই তো আমি দেখি কবিতার শিরোনামে আমি দেখি মানে কবি দেখেন ঠিকই, কিন্তু কবির চোখ দিয়ে আসলে আমরাই দেখছি। আসলে আমাদের কথাই কবির দৃষ্টি দিয়ে, কবির দেখা দিয়ে, কবির দৃষ্টিভঙ্গি দিয়ে উদ্ভাসিত হয়েছে এই আমি দেখি কবিতায়। কবি শক্তি চট্টোপাধ্যায় শহরের যান্ত্রিক কৃত্রিম পরিবেশে হাঁপিয়ে উঠেছেন, তাই তিনি চেয়েছেন এর থেকে মুক্তি পেতে। শক্তি চট্টোপাধ্যায়ের কাছে জঙ্গল হলো, অরণ্য হলো সেই নিভৃত পর্যটন, যা মনকে ভালো রাখে, যা শরীরকে সতেজ করে, মনকে তরতাজা করে, মনকে প্রাণবন্ত করে, জীবনকে উচ্ছল গতিতে এগিয়ে নিয়ে চলে। অথচ সেই জঙ্গলের সঙ্গেই ঘটে গেছে কবির দীর্ঘ বিচ্ছেদ। হ্যাঁ, এই দীর্ঘ বিচ্ছেদের কথা বোঝানোর জন্যই আমি তোমাদের গতকাল কবি পরিচিতিটা বুঝিয়েছিলাম এবং এটাও বলেছিলাম যে তোমরা কবি পরিচিতিটা আরেকবার দেখবে। কবি শৈশবের অনেকগুলো বছর, অনেকগুলো দিন কাটিয়েছেন তার গ্রামে, গ্রামীণ পরিবেশে, সবুজের মাঝে। সেখান থেকে যখন তিনি পড়াশোনার জন্য চলে আসছেন কলকাতায়, তারপরে দীর্ঘকালের জন্য, দীর্ঘদিনের জন্য কর্মসূত্রে তিনি কলকাতাতেই আবদ্ধ হয়ে যাচ্ছেন, তাহলে বুঝতে হবে কবি কিন্তু সেই শহরের দম বন্ধ করা যান্ত্রিক পরিবেশে তার কর্মের কারণে, কর্মের তাগিদে, তার প্রয়োজনে, তার দরকারে তিনি কিন্তু আবদ্ধ হয়ে পড়ছেন। সেখান থেকে সবসময় বেরোবার উপায় নেই। তিনি বেরোতে চাইলেও কাজের জন্য, কাজের তাগিদে, কাজের প্রতি দায়বদ্ধতার কারণে তিনি কিন্তু সেখান থেকে বেরোতে পারছেন না। কিন্তু এই প্রসঙ্গে আমি বলতে পারি যে কবির স্বভাব ছিল যখন তখন এই পরিবেশ থেকে, এই নগর জীবন থেকে, সংসার থেকে হঠাৎ করে বেরিয়ে পড়ার। কবি মাঝে মাঝে কাউকে কিছু না বলে হঠাৎ করে উধাও হয়ে যেতেন। আসলে কবি কোথায় যেতেন? কবি যেতেন অরণ্য প্রকৃতির মাঝে, কবি যেতেন শান্ত স্নিগ্ধ গাছগাছালির মধ্যে সেই সবুজের সান্নিধ্য পেতে। এবং তার জন্য হয়তো তার পূর্ব পরিকল্পনা থাকতো না, বাড়িতে কখনো কিছু না বলে হঠাৎ করে তিনি বেরিয়ে যেতেন। তার জন্য প্রথম প্রথম বাড়িতে কিন্তু খোঁজ পড়ে যেত, কোথায় গেছেন, কয়েকদিন ধরে খোঁজ পাওয়া যাচ্ছে না, চারদিকে হুলস্থুলুস পড়ে যেত, আলোড়ন পড়ে যেত। বাড়ির লোকজন কবিকে খোঁজার জন্য এদিক ওদিক দৌড়াদৌড়ি করতেন, ছোটাছুটি করতেন, খোঁজ লাগাতেন। তারপরে হঠাৎ একদিন নিজেই উপস্থিত হতেন, নিজেই আবার উদয় হতেন। তো এটা যখন অভ্যাসে পরিণত হয়ে গেল, অর্থাৎ এই চলে যাওয়া হঠাৎ করে না জানিয়ে, তখন বাড়ির লোকেরাও বুঝে যেত বা বুঝে গিয়েছিল যে এইভাবে হঠাৎ করে তিনি চলে যাচ্ছেন, আবার হঠাৎ করেই তিনি ফিরে আসবেন, তার জন্য আর খোঁজার দরকার নেই। হ্যাঁ, তাকে আর সেইভাবে কেউ খুঁজতও না, কারণ কবির নেচার, কবির স্বভাব, কবির প্রকৃতি বুঝে গিয়েছিল তার বাড়ির লোক। এটার জন্য তারা তৈরি ছিল, তারা অভ্যস্ত হয়ে উঠেছিল। তো কবি এই যে মাঝে মাঝে হারিয়ে যেতেন প্রকৃতির মাঝে, আজ অনেক দিন হলো এই প্রকৃতির থেকে তিনি বিচ্ছিন্ন। প্রকৃতির মাঝে আর হারিয়ে যাওয়া হয়ে উঠছে না। কাজের জন্য, কর্মের তাগিদে, কাজের প্রতি তার যে দায়িত্ব, দায়বদ্ধতা, সেখান থেকে তিনি অনুভব করেছিলেন যে বহুদিন জঙ্গলে তার যাওয়া হয়ে ওঠেনি। শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা সম্পর্কে কবি শঙ্খ ঘোষ লিখেছিলেন, আসলে কবিতা সম্পর্কে লেখা মানে কবির স্বভাব, কবির প্রকৃতি সম্পর্কে লেখা। কবি কেমন ছিলেন? শঙ্খ ঘোষ বলছেন, ভালোবেসেছিলেন তিনি সংসার ছুট, অরণ্য প্রান্তর, সমুদ্র, পাহাড়,
প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে তিনি নিজেই হয়ে উঠেছিলেন প্রকৃতি। তাহলে বুঝতে পারছো, তার স্বভাবের মধ্যে ছিল, তার প্রকৃতির মধ্যেই ছিল সংসার ছুটের একটা ধর্ম। হঠাৎ করে তিনি সংসার থেকে চলে যেতেন, বেরিয়ে যেতেন, উধাও হয়ে যেতেন। অরণ্য, প্রকৃতি, সমুদ্র, পাহাড়, এই প্রকৃতির সঙ্গে নিজেকে একাত্ম করে নিয়ে নিজেই হয়ে উঠেছিলেন প্রকৃতি। তাহলে এমন একজন মানুষ যিনি প্রকৃতি প্রেমিক, যিনি গাছ ভালোবাসেন, বৃক্ষকে ভালোবাসেন, যিনি প্রকৃতির স্নিগ্ধতার মাঝে, নীরবতার মাঝে প্রকৃতিকে অনুভব করেন, সেই মানুষটা যদি দীর্ঘদিন ধরে আটকে যান শহরের এই দমবন্ধ করা পরিবেশে, এই যান্ত্রিকতার মাঝে, এই ইট কাঠ পাথর তথা কংক্রিটের জঞ্জালের মাঝে, তাহলে তো স্বাভাবিকভাবে তিনি উন্মুক্ত প্রকৃতির মাঝে না যাওয়ার জন্য আক্ষেপ করবেন। হ্যাঁ, এই আক্ষেপও প্রকাশিত হয়েছে তার কবিতায়। তিনি বলেছেন, বহুদিন শহরেই আছি। তাহলে কবির বিচ্ছেদের স্পষ্ট স্বীকারোক্তি ফুটে উঠেছে। শহর জীবন এবং তার একঘেয়েমিতে কবি শহরের বুকে দেখেছেন সবুজের অনটন। অনটন মানে অভাব, ঘাটতি। কী কারণে এই সবুজের অনটন, কী কারণে এই সবুজের ঘাটতি হয়ে চলেছে? তার কারণ শহরের অসুখ। হাঁ করে কেবল সবুজ খায়। হ্যাঁ, এই ব্যাখ্যা নিয়ে পরে আসছি। শহরের অসুখ, শহরে একটা অসুখ আছে। কী অসুখ সেটা? হাঁ করে সবুজ খাওয়া, হাঁ করে সবুজকে গ্রাস করা। হ্যাঁ, এই কারণে এই শহরে সবুজের অনটন ঘটে চলেছে। আর এই কারণেই অসুস্থ হয়ে পড়ছেন কবি, অসুস্থ হয়ে পড়ছেন মানুষ। ক্লান্ত নাগরিক জীবন, একঘেয়েমির জাতাকলে পিষ্ট নাগরিক জীবন, এখান থেকে মুক্তির জন্যই কবি ছুটে যেতে চেয়েছেন জঙ্গলে, বারবার যেতে চেয়েছেন জঙ্গলে, জঙ্গলের সান্নিধ্য পেতে চেয়েছেন, নিজেকে হারাতে চেয়েছেন প্রকৃতির উদার অঙ্গনের মাঝে, নিজের মন, নিজের প্রাণকে খুলে দিতে চেয়েছেন। প্রকৃতিপ্রেমী কবি মনে করেন যে তার গাছ দেখে যাওয়া দরকার, খুবই দরকার। কারণ শরীর মনের সজীবতার জন্য গাছের সবুজের অত্যন্ত প্রয়োজন। শুধু শরীর ভালো রাখার জন্য নয়, শরীরকে সুস্থ করে তোলার জন্য সবুজের ভীষণ প্রয়োজন, ভীষণ দরকার। কবির চোখ তার আরামের জন্য স্নিগ্ধ সবুজের সন্ধান করেছে, আর দেহ নিজেকে সুস্থ রাখার জন্য সবুজের স্পর্শ চাইছে। তাই তো কবি বলেছেন, চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান। আর তার জন্যই দূষিত নাগরিক জীবনের অংশীদার কবি চেয়েছেন তার বাগানে গাছ বসানো হোক। বাগান গাছে গাছে পরিপূর্ণ হয়ে উঠুক, সবুজে সবুজে ভরে যাক চারদিক। আর তিনি বাগানে বসে শুধু গাছ দেখবেন, গাছ দেখতে চান, সবুজকে দেখতে চান, সবুজের মধ্যে হারিয়ে যেতে চান, খুঁজে পেতে চান দীর্ঘ ক্লান্ত জীবনের মাঝে এক চির প্রশান্তি। আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্যে ওই সবুজের ভীষণ দরকার। গাছ কবির জীবনযাপনের প্রধান অবলম্বন। আমার দরকার শুধু গাছ দেখা, আসলে নিজের বেঁচে থাকার জন্য কবি গাছকে চেয়েছেন। কবি গাছকে চেয়েছেন মানে আসলে মানুষ নিজের বেঁচে থাকার জন্য গাছকে চেয়ে থাকেন। গাছের প্রয়োজন মানুষের। শক্তি চট্টোপাধ্যায় তার অন্য একটি কবিতা লিখেছিলেন, আমি মানব সাপটে ধরব নতুন বাগান, নতুন গাছটি বেঁচে উঠব সরস রিজু রোদ্দুরে বৃষ্টিতে। তার মানে কবি যেন গাছের সঙ্গে মিশে যেতে চান, কবি গাছের সত্তা হয়ে যেতে চান। আর গাছের সত্তা হয়ে গাছের সঙ্গে মিশে গিয়ে কবি গাছের মতোই মাথা উঁচু করে রোদ বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে চান গাছের মতো সারাক্ষণ। অনুভব করতে চান প্রকৃতিকে, প্রকৃতি থেকে ঝরে পড়া বৃষ্টিকে, প্রকৃতি থেকে আসা এই রোদ্দুরকে। হ্যাঁ, তা সম্ভব যদি গাছ হওয়া যায়। হ্যাঁ, গাছ তো হওয়া যায় না, আসলে যদি মনে মনে আমরা গাছ হতে পারি, গাছের সঙ্গে একাত্ম হতে পারি, গাছের সঙ্গে মিশে যেতে পারি, তাহলে কল্পনায় আমরা গাছ হয়ে প্রকৃতির মাঝে কিন্তু দাঁড়িয়ে থাকতে পারি।
প্রকৃতির উদার অঙ্গনে আমরা বৃষ্টির সঙ্গে ভিজতে পারি। গাছ যেমন বৃষ্টিতে ভেজে, তেমনি গাছের মতো আমরা রোদ্দুরে প্রাণবন্ত হয়ে উঠতে পারি, উচ্ছল হয়ে উঠতে পারি। কবি মাঝে মাঝে হারিয়ে যেতেন জঙ্গলে এই সবুজের মাঝে। কিন্তু আজ অনেক দিন হলো কবির জঙ্গলে যাওয়া হয়ে ওঠেনি। গাছের জগতের মাঝে কবির আর পৌঁছানো হয়নি বহুদিন। তাই কবি আক্ষেপ করে বলেছেন, বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যায়নি, বহুদিন শহরেই আছি। কেন শহরে আছেন? এর আগে তো ব্যাখ্যা করলামই, অনেকবার হয়েছে। শহরে আছেন কাজের জন্য, কর্মের তাগিদে। কি কাজ করলে কাজের প্রতি একটা দায়িত্ব থাকে তো, দায়বদ্ধতা থাকে তো, যখন তখন কাজ থেকে পালিয়ে গেলে তো হয় না। তাই কবি কাজের সুবাদে আটকে গেছেন শহরের মাঝে। কাজ করতে হবে, বেঁচে থাকতে গেলে কাজ তো করতেই হবে, বেঁচে থাকতে গেলে কর্ম করতে হবে, খেটে খেতে হবে। বেঁচে থাকতে গেলে আমাদের নগর এই শহরের মাঝে আটকে থাকতে হবে। কিন্তু মন যখন ছটফট করে, মন যখন উচ্চাটন হয়, মন যখন উতলা হয়ে ওঠে, তখন আমরা ছুটে যেতে চাই এই কংক্রিটের জঞ্জাল থেকে সরস প্রকৃতির মাঝে। কবিও যেতে চেয়েছিলেন, কিন্তু বহুদিন জঙ্গলে কাটেনি কবির, বহুদিন তার জঙ্গলে যাওয়া হয়ে ওঠেনি। তাই কবি বহুদিন ধরে শহরে আটকে আছেন আর হাঁপিয়ে উঠেছেন, ছটপট করছে কবির মন। শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। এই দুটো লাইন খুব ইম্পর্টেন্ট, যে শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। শহরের অসুখ বলতে কি বোঝানো হয়েছে প্রশ্ন আসতে পারে। শহরের অসুখ হাঁ করে সবুজ খাওয়া। তো হাঁ করে সবুজ খাওয়া মানে কি বোঝাতে চাওয়া হয়েছে? এবং শহরে সবুজের অনটনই বা ঘটে কেন? সবুজের অনটন ঘটলে তার পরিণতি কি হয়? সবুজের অনটন ঘটলে তার পরিণতি কি হয় সেটা তোমরা অনেকবার গাছ রচনাতে পড়ে এসছো। বৃক্ষ সম্পর্কে তোমাদের ধারণা আছে। গাছ বা বৃক্ষ না থাকলে, অরণ্যকুল না থাকলে কি হতে পারে সে সম্পর্কে তোমরা গভীরভাবে সচেতন। শহরের অসুখ কি? এই লাইনে আছে, শহরের অসুখ হলো হাঁ করে কেবল সবুজ খাওয়া। হাঁ করে, মুখ বন্ধ করে নয়। এটা আমি তোমাদের এইভাবেই বোঝাতে পারি, হয়তো এইভাবে বুঝলে তোমরা খুব সহজে বুঝে যাবে। যখন আমরা ভদ্র সমাজে এবং শহুরে শিক্ষিত ভদ্র সমাজের মাঝে খাওয়া দাওয়া করি, তখন কিন্তু আমরা ওই কাঙালের মতো, হাভাতের মতো গোগ্রাসে গিলি না। ভদ্রলোক আমরা, ভদ্র সমাজে বসে খাচ্ছি, তাই অল্প করে খাবার নিয়ে মুখে দিয়ে মুখটাকে বন্ধ করে আমরা ধীরে ধীরে চিবোই। সেই চিবানোর মধ্যে কিন্তু ওই চাপুস চুপুস করে যাতে শব্দ না হয় সেটাও আমরা খেয়াল রাখি। এমনভাবে শব্দ যাতে না হয় পাশে যারা বসে রয়েছে তাদের কানে যায়, তারা যেন অস্বস্তি অনুভব করে এমন না যেন হয়, আমরা কিন্তু খেয়াল রাখি। কিন্তু আবার কখনো কখনো আমরা দেখি কেউ কেউ পাশে বসে খাচ্ছে বা অনেক দূরে বসে খাচ্ছে, এমনভাবে খাচ্ছে ওই মুখে খাবারের আওয়াজ হচ্ছে, চাপুস চুপুস করে শব্দ হচ্ছে। ঠোঁট দুটোকে বন্ধ করে আস্তে আস্তে না খেয়ে তারা কি করে, ঠোঁট দুটোকে খুলে গোগ্রাসে গিলতে থাকে। বড় করে হাঁ করে এক গ্রাস খাবার নিয়ে তারা গপ গপ করে খেতে থাকে। তাহলে দেখো, মুখ বন্ধ করে আস্তে আস্তে খাওয়া, তার মানে যতটা আমাদের প্রয়োজন ধীরে সুস্থে রয়ে শোয়ে আমরা খাই। আর যখন এই সীমাটা ছাড়িয়ে যায় তখন আমরা এক গ্রাস মুখে নিয়ে হাঁ করে গপ গপ করে গিলতে থাকি। তার মানে যে প্রয়োজন আমাদের, যতখানি প্রয়োজন ওই মুহূর্তে, তার থেকেও আমরা খুব তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করি। আর এই খাওয়াতে আমরা বেশি খেয়ে ফেলি বা বেশি খাই। এ যেন সেই ভাত গল্পের উৎসব নাইয়ার মতো, যে উৎসব মনে করেছিল যে
যত রকমের ভাত হয়েছে, যত রকম চালের ভাত হয়েছে, তার মধ্যে সবথেকে বেশি হয়েছে মোটা সাপটার চালের ভাত। ওই মোটা সাপটার চালের ভাত রয়েছে যে হাঁড়িতে, যে ডেকচিতে, সেটা নিয়ে সে পালাবে। তারপরে ওই স্টেশনে বসে সে খাবল খাবল ভাত খেয়েছিল, মানে এক গ্রাস ভাত একবারে মুখে নিয়ে গোগ্রাসে গিয়েছিল। তার মানে শহরের অসুখ কিন্তু আস্তে আস্তে সবুজ খাওয়া নয়, অল্প অল্প করে সবুজকে ধ্বংস করা নয়, একেবারে হাঁ করে সবুজ খাওয়া। হাঁ করে মানে বুঝতে পারছো, তার মানে গোগ্রাসে খাওয়া। যতটা প্রয়োজন আমরা জানি যে শহর প্রসারিত হতে থাকে। শহর প্রসারিত হয় কখন? না, যখন গাছপালাকে কাটা হয়, যখন অরণ্য প্রকৃতিকে ধ্বংস করা হয়, যখন গ্রাম বাংলাকে গ্রাস করে শহর, তখন আস্তে আস্তে শহর কিন্তু প্রসারিত হয়। হ্যাঁ, শহর প্রসারিত হবে, এটা শহরের ধর্ম, কিন্তু সেটা যদি আস্তে আস্তে ধীরে ধীরে সময়ের সঙ্গে বজায় রেখে তাল মিলিয়ে আস্তে আস্তে এগোয়, তাহলে কিছু বলার নেই, এটা যুগের ধর্ম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি শহর কীভাবে বাড়ছে, শহর ভয়ঙ্কর গতিতে বাড়ছে। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী, অসাধু প্রমোটার, তারা কি করছে? তারা নিজেদের লাভের জন্য, নিজেদের সুবিধার জন্য, নিজেদের অর্থের লোভ পরিপূর্ণ করার জন্য নির্বিচারে সবুজকে ধ্বংস করছে। একেই বলা হয়েছে শহরের অসুখ। শহরের অসুখ হলো নগরায়ন, সবুজকে ধ্বংস করে কংক্রিটের জঞ্জাল গড়ে তোলা। শহরের অসুখ হলো হাঁ করে সবুজ খাওয়া। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো যে হাঁ করে সবুজ খাওয়া মানে কী বোঝাতে চাওয়া হলো। তাহলে কবি লক্ষ্য করেছেন নাগরিক আগ্রাসন, আর এই নাগরিক আগ্রাসন ধীরে ধীরে প্রকৃতিকে গ্রাস করছে না, একেবারে ভয়ঙ্কর গতিতে, দ্রুত গতিতে, প্রয়োজনের থেকে অনেক বেশি গতিতে নির্বিচারে শহরে সবুজকে ধ্বংস করে উৎখাত করছে, একেবারে চিরতরে নির্মূল করার খেলায় মেতে উঠেছে। আর এই আগ্রাসনকেই, সবুজ ধ্বংস করার, গ্রাস করার আগ্রাসনকেই কবি বলেছেন শহরের অসুখ, যা ধ্বংস করে চলে সবুজ প্রকৃতিকে। এই নগরায়নের অসুখ থেকে মুক্তির পথ কোথায়? কি না, গাছ। মুক্তির পথ হলো বাগানে বেশি করে গাছ বসানো, গাছ লাগানো, বাগানকে সবুজে ভরে দেওয়া। কবি চেয়েছেন প্রকৃতিকে এই শহরের মধ্যে নতুনভাবে স্থাপন করতে চেয়েছেন, নতুনভাবে আবার প্রকৃতি সবুজে ভরে উঠুক। এই ইচ্ছা থেকেই কবি আবেদন করেছেন। দেখবে পরের স্তবকে আছে যে গাছগুলো তুলে আনো, বাগানে বসাও। এই পংক্তির মাধ্যমে কবির প্রকৃতির ছোঁয়া পাওয়ার প্রবল আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে। কবি বহুদিন জঙ্গলে যেতে পারেননি, জঙ্গলে যেতে পারেননি, সুযোগ হয়ে ওঠেনি। আর এদিকে শহরের অসুখ হাঁ করে সবুজ খেয়ে চলেছে। শহরে সবুজের অনটন, সবুজের অভাব, ঘাটতি দেখা দিয়েছে। তার জন্যই কবি আবেদন রেখেছেন মানুষের কাছে, অনুরোধ করেছেন, স্বনির্বন্ধ আবেদন, অনুরোধ, কবি আহ্বান করেছেন। তাই বলি গাছ তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি মানে কবি দেখতে চান, কিন্তু আসলে কবির দৃষ্টি দিয়ে, কবির চোখ দিয়ে আমরাই দেখতে চাই শহরের মানুষেরা, আমরাই দেখতে চাই নাগরিক জীবনে পচে মরতে বসা মানুষেরা। কবি বলেছেন চোখ তো সবুজ চায়। এটা এমসিকিউ প্রশ্ন হতে পারে যে চোখ কী চায়? চোখ সবুজ চায়, সবুজের সান্নিধ্য পেতে চায়। দেখবে একটানা যন্ত্রের দিকে তাকিয়ে থাকো, চোখের ওপরে প্রভাব পড়বেই। আজকের এই মুহূর্তে, এই লকডাউনের মুহূর্তে, যদিও লকডাউন নেই, বাড়ির মধ্যেই আটকে থাকার মুহূর্তে তোমরা কিন্তু অনেক বেশি নির্ভর হয়ে পড়েছো আগের থেকে যন্ত্রের ওপরে, টিভির ওপরে, মোবাইলের ওপরে, কম্পিউটারের ওপরে, ল্যাপটপের ওপরে। তার মানে প্রায় সারা দিন রাত তোমাদের চোখ কিন্তু যন্ত্রের সঙ্গে মিশে গেছে। দেখবে একটানা মোবাইলের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ ব্যথা করে, চোখও ক্লান্ত হয়ে যায়। কিন্তু যদি একটানা গাছের দিকে তাকিয়ে থাকো, সবুজের দিকে তাকিয়ে থাকো, গাছের ডালপালার দিকে, সবুজের মধ্যে একটানা তাকিয়ে থাকলে কিন্তু চোখের ক্লান্তি আসে না। আসলে চোখ ওই সবুজ থেকে যে শক্তি নেয়, যে আরাম নেয়, প্রশান্তি পায়, তাতে চোখ কিন্তু আরও সচল হয়ে উঠতে থাকে। কিন্তু এই যন্ত্র আমাদের চোখকে কাহিল করে দেয়। তাই কবি বলেছেন
যন্ত্রের দিকে নয়, চোখ যন্ত্রের দিকে তাকিয়ে থাকতে থাকতে যান্ত্রিক হয়ে যেতে পারে, চোখের উপরে তার প্রভাব পড়তে পারে, চোখ সত্যি নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু সবুজের দিকে তাকিয়ে থাকো, চোখ আরও আরও দীর্ঘস্থায়ী হবে, চোখের দৃষ্টি আরও উজ্জ্বল হবে। তাই চোখ তো সবুজ চায়, আর দেহ চায় সবুজ বাগান। হ্যাঁ, দেহ সবুজ বাগান চায়। আসলে সবুজ বাগানের ওই সবুজের স্পর্শ, দেহে যখন সবুজের স্পর্শ আসে, তখন আমরা সমস্ত ক্লান্তি ঘুচিয়ে, ক্লান্তি ভুলিয়ে দিয়ে আমরা কিন্তু আবার উচ্ছল হই, প্রাণবন্ত হয়ে উঠতে পারি, আবার আমরা শক্তি খুঁজে পাই, আবার আমরা সচল হয়ে উঠতে পারি। তাই কবির দেহ চায় সবুজ বাগান, চোখ সবুজ চায়। কবিতায় বলেছেন, গা জানো বাগানে বসাও আমি দেখি, গা জানো বাগানে বসাও আমি দেখি। এই কথাটি বারবার এসেছে, এই কথার পুনরাবৃত্তি ঘটেছে। তার মানে একই কথা যখন বারবার আসে, তখন বুঝতে হবে এই কথাটার উপরে আমরা তখন জোর দিই, গুরুত্ব দিই, অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই কথাটি। কবির কাছে এই কথাটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যে গুরুত্বপূর্ণ বার্তা কবি আমাদের দিতে চেয়েছেন বারবার। কারণ আমরা জানি যে আমাদের একবার বললে হয়তো আমরা তখন শুনি, কিন্তু তারপরে আমরা ভুলে যাই, বা হয়তো বারবার না বললে আমরা উদাসীন হই, আমরা নির্বিকার হয়ে থাকি, কোনো জিনিসের গুরুত্বটাকে বুঝি না। তাই আমাদেরকে বারবার বলতে হয়। ছোটোবেলা থেকেই গাছের সম্পর্কে আমাদের বোঝানো হয়েছে, গাছের গুণাগুণ সম্পর্কে আমাদের বোঝানো হয়েছে, গাছ না থাকলে কতখানি ক্ষতি হতে পারে, কী ক্ষতি হতে পারে, গাছ নির্বিচারে কাটা হচ্ছে, তার ফলে কী প্রভাব পড়ছে, সবই আমরা জানি, বুঝি। তাও বারে বারে আমাদের সচেতনতার দরকার হয়, আমাদেরকে সচেতন করতে হয়। পরিবেশ দিবস আসে, পরিবেশ দিবসে সচেতনতা করতে হয়, সচেতন করতে হয়, সচেতনতা ছড়িয়ে দিতে হয়। আবার আসে অরণ্য সপ্তাহ, অরণ্য সপ্তাহে আমাদেরকে সচেতন করতে হয়। এইভাবে সারা বছরে বিভিন্ন দিন, বিভিন্ন তারিখ ধরে আমাদের সচেতনতার প্রয়োজন হয়। আবার প্রয়োজন হয় কবি সাহিত্যিকদের, যারা কি করেন, এরকম কবিতার মাধ্যমে, এরকম সাহিত্যের মাধ্যমে, রচনার মাধ্যমে আমাদের সামনে বার্তা নিয়ে আসেন, আবার নতুনভাবে সচেতন হওয়ার জন্য, সজাগ হওয়ার জন্য আমাদের কাছে বার্তা দেন, আমাদের কাছে সনির্বন্ধ অনুরোধ রাখেন, যাতে আমরা নাগরিক সমাজ আমাদের ক্ষতি না করি নিজের হাতে।